একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বন্ধুরা, বিশেষত ছাত্রছাত্রীরা, প্রথমেই কিছু কথা বলি। মানে এটা যেহেতু আমার ইন্ট্রোডাক্টরি ভিডিও, মানে আমি ফার্স্ট ভিডিও সিরিজ, প্রথম ভিডিও সিরিজে প্রথম ভিডিও দিতে চলেছি, তাই জন্যই দেখো, এটা আমরা সবাই জানি যে এখন আমরা একটা অদ্ভুত ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু সিচুয়েশান আমাদের পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন, তার ভালো দিকটা খুঁজে নেওয়া বা তাকে পক্ষে করে নেওয়াটাই বোধহয় শ্রেয়। দেখো, আমি একটা ছোট্ট কথা বলি, যে এই প্রচুর অনেক দিন ধরে লকডাউন পিরিয়ড চলছে, একটা প্রচুর মানুষের অর্থনৈতিক বলো, সামাজিক বলো, বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হচ্ছে ঠিকই, কিন্তু একাধারে অনেকটা পরিমাণ দূষণ থেকে আমরা কিন্তু, মানে আমাদের পৃথিবী কিন্তু মুক্ত হচ্ছে। এটা একটা বড় পাওয়া। তাই সিচুয়েশান বিপক্ষে যতই হোক না কেন, তাকে পক্ষে করে নেওয়াটা বা চেষ্টা করাটা একটা ভালো দিক। এই জন্য এই এক অদ্ভুত অবকাশে আমরা অবশ্যই সাবধানে থাকব, বাড়িতে থাকব, ভালো থাকব, এবং অবশ্যই পড়াশোনায় থাকব। আর তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস, একটু অঙ্ক নিয়ে আড্ডা বা সময় কাটানো আর কি। আমি দেবাশিস, শুরু করছি আমার ভিডিও সিরিজ, যার নাম ম্যাথ ইজ ইজি। সিরিজ বললাম এই কারণেই, কারণ আমি চেষ্টা করব অন্তত এই লকডাউন পিরিয়ডে আমাদের কিছু ক্লাস 6, 7, 8, 9 বা সম্ভব হলে আইসিএস বোর্ডের 6, যার সিলেবাসগুলো আমার কাছে আছে বা যার বইটই আমার কাছে আছে, সেরকম কিছু সেরকম কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে সময় কাটানো খুব সহজভাবে। আর ম্যাথ ইজ ইজি এই নামটা দিই, সত্যিই অঙ্ক, অন্তত আমরা যতটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত যতটা সমস্যার মধ্যে দিয়ে কাজকর্ম করি অঙ্ক নিয়ে, সেটা খুবই সহজ। অকারণ তার মধ্যে জটিলতা খোঁজার কোনো মানেই হয় না। খুব সহজভাবে, আবার অনেকে বলে যে না, অঙ্ক তো বুঝতে পারি, পাটিগণিতে লেখা অঙ্ক লিখতে পারি না, বা বাবা এটা কোনো সাহিত্য নয়। ধরো রেশিওর একটা অঙ্ক তুমি থতমত খাচ্ছ, লিখতে পারছো না, বুঝতে পারছো না, কিন্তু তোমাকে বাবা 100 টাকা দিয়ে বললো যা দোকান থেকে খাতা নিয়ে আয়, তুমি হয়তো 20 টাকার খাতা নিয়ে এলে। বাবা বললো কত খরচা করেছিস রে? আরে চিন্তা নেই, তোমার অর্ধেক টাকাও খরচা করিনি, অর্ধেক কনসেপ্টটা চলে এলো। বা বললে মাত্র তোমার 5 ভাগের 1 ভাগ বা 20 টাকা খরচা করেছে। এই যে ঘটনাটা তুমি বললে, খুব ইজিলি প্রাঞ্জলভাবে বললে, এইটাই অঙ্ক, এইটাই সুন্দরভাবে তুমি যেভাবে মনের ভাব প্রকাশ করছো সেইভাবে প্রকাশ করবে। কিচ্ছু জুজু নেই, কিচ্ছু জটিলতা নেই এর মধ্যে। শুরু করি প্রথম নবম শ্রেণীকে দিয়ে। নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, ক্লাস 9। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। প্রথম এই চ্যাপ্টারটা চুজ করার আর একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা তো অঙ্ক মানে সংখ্যা নিয়ে, কিছু নিউমেরিক্যাল জিনিস নিয়ে খেলা করি, সংখ্যা নিয়ে। তা সংখ্যার ক্লাসিফিকেশানটা মোটামুটিভাবে কিছুটা শিখে নেওয়া বা জেনে নেওয়াটা দরকার। সংখ্যা কী কী জিনিস, নাম্বার, ইন্টিজার, তা মোটামুটিভাবে আমরা
বাস্তবে যত রকম সংখ্যা নিয়ে খেলা করি, নাড়াচাড়া করি, তারাই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। যেমন আমি একটা ছক করি, যদি এটা ধরে নিই বাস্তবে এরা সবাই, এই যে একটা আমি রেক্ট্যাঙ্গুলার শেপ এঁকেছি, বাস্তবে সমস্ত সংখ্যা এর মধ্যে পড়ছে। এটা হচ্ছে একটা রিয়েল নাম্বারের বক্স, মানে সমস্ত সংখ্যা এর মধ্যে আছে। এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারটা দুটো ভাগে ভাগ করলাম। একদিকটা হচ্ছে রেশনাল বা মূলদ, আর একদিকটা হচ্ছে ইররেশনাল। রেশনাল কি, ইরেশনাল কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, আমরা শিখব। এবার এর মধ্যে কি আছে না, আর একটা সংখ্যা কাটছি, সবাই রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের মধ্যে আর একটা আমি রেক্ট্যাঙ্গুলার শেপ আঁকছি। এরা কি, এরা হচ্ছে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? -3, -2, -1, 0, 1, 2, 3, এটসেট্রা এটসেট্রা। এর মধ্যে কারা পড়ছে? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, 0, 1, 2, 3, এটসেট্রা এটসেট্রা। তারও মধ্যে একটা ছক, সেটা হচ্ছে 1, 2, 3, 0টাকে বাদ দিয়ে। তারা কি? ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার। এইখানটা লিখছি ন্যাচারাল বা, তাহলে একটু আলোচনা করে নিই। যে কোনো একটা সংখ্যা 1 বা 100 বা 65 বা 76, এরা কি? এরা সবাই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এন দিয়ে প্রকাশ, এন দিয়ে শব্দ লেখা হয় আর কি। আর একটাকে, একজন ভদ্রলোক আছে 0, যে কি স্বাভাবিক সংখ্যা? না। কি বলবো? না। 0কে আমরা অখণ্ড সংখ্যা বলবো। তাহলে যে কোনো সংখ্যা 0 বাদ দিয়ে 1 থেকে 1, 2, 1000, 2000, 5000 সবাই স্বাভাবিক সংখ্যা, 0 অখণ্ড সংখ্যা। আর এদেরই ঋণাত্মক পার্টটা -1, 2, -1000, -1200 সবাই হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার একদিকটা তাহলে কি হচ্ছে? পূর্ণ সংখ্যার, এই পূর্ণ সংখ্যা যদি এটা লাইন ধরি, পূর্ণ সংখ্যা একদিকটা নেগেটিভ পার্ট ঋণাত্মক, আর একদিকটা পজিটিভ পার্ট ধনাত্মক, মাঝে আছে 0। নেগেটিভ পার্টে যে সংখ্যাগুলো থাকে -1, -2, -3, এদের কি বলা হয় না ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 1, 2, 3 এদেরকে কি বলা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এখানে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, একটা কথা বলে দিই, হোল নাম্বারকে আমরা ডাব্লু এই দিয়ে প্রকাশ করি, ইন্টিজার পূর্ণ সংখ্যা হলো। এবার কারা আসছে? রেশনাল নাম্বার। তাদের মধ্যে কারা? ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার সবাই থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, দেখো ইন্টিজার, এই যদি এইখানে যতজন আছে তারা যদি সবাই ইন্টিজার হয়, তার মধ্যে কিছুজন হচ্ছে হোল নাম্বার, তাহলে এটা আমরা বলতেই পারি যে সমস্ত হোল নাম্বার ইন্টিজার, কিন্তু সমস্ত ইন্টিজার হোল নাম্বার নয়।
পরিষ্কারভাবে দেখো, কোনো শক্তভাবে নেবে না। দেখো 1 2 3 এরাও ইন্টিজার, 0 ইন্টিজারটা সবাই ইন্টিজার হচ্ছে, কিন্তু -1 2 3 যাই চলে যাচ্ছে তারা কিন্তু ইন্টিজার, তারা কিন্তু হোল নাম্বারের মধ্যে পড়ছে না। তাহলে সবাই হোল নাম্বার, যারাই হোল নাম্বার তারাই ইন্টিজার, কিন্তু যারা ইন্টিজার তারা হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার নয়। আবার যারাই ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা তারাই কি হোল নাম্বার? হ্যাঁ, তারাই হোল নাম্বার। 0 বাদে হোল নাম্বারটাই ন্যাচারাল নাম্বার। তাহলে একটা শুধু পার্থক্য এদের মধ্যে নিয়ে আসছে, সে হচ্ছে 0। এবার হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মধ্যে সবাই পড়ে যাচ্ছে, দেখো ইন্টিজার পড়ে যাচ্ছে, অখণ্ড সংখ্যা পড়ে যাচ্ছে, স্বাভাবিক সংখ্যা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে রেশনাল কাকে বলবো? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাকে। তাহলে এবার আমরা কি শিখবো? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। দেখো এ প্রসঙ্গে একটা কথা বলি, দুটো পূর্ণ সংখ্যার যখন আমরা যোগ করছি পূর্ণ সংখ্যা পাচ্ছি, বিয়োগ করলে তাও বা গুণ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি। এখন যদি দুটো পূর্ণ সংখ্যার ভাগ করা হয় তাহলে কি হতে পারে? যেমন ধরো আমরা 2 ভাজিত 1 করছি, লিখতে পারি আমরা এরকম, অথবা 3 ভাজিত 2 করছি, লিখতে পারি আমরা এরকম, 5 ভাজিত 7। তাহলে আমরা এটাকে 2ও লিখতে পারি, এটা 3-এর 2, এটা 5-এর 7। তাহলে দুটো পূর্ণ সংখ্যার ভাগ করলে সবসময় যে পূর্ণ সংখ্যা পাবো তা নাও হতে পারে, পূর্ণ সংখ্যা পাচ্ছি অথবা ভগ্নাংশ পাচ্ছি। অর্থাৎ কিছু সংখ্যা পাচ্ছি যাদের আমরা p/q এই ফরম্যাটে লিখছি, 3-এর 2 বা 5-এর 7। এই p/q ফরম্যাটে যাদের লেখা যায় তারাই হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এখানে একটা বিষয়, q অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, শুধুমাত্র 0 হবে না, q not equal to 0। এবং আর একটা কথা, p আর q এর মধ্যে কমন ফ্যাক্টর সাধারণ গুণিতক হবে 1। জিনিসটা কেমন? 3 আর 2 এর মধ্যে কমন ফ্যাক্টর কি? 3কে যদি ভাঙা হয় 3 into 1, 2কে ভাঙা হলো 2 into 1, কমন ফ্যাক্টর 1। 5 আর 7-এর মধ্যেও তাই। আবার আমরা যদি লিখি 3-এর 6, যদি আমরা লিখি 3/6, তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর কি? 3 1, দুটো কমন ফ্যাক্টর পেয়ে যাচ্ছে। তাহলে আমি যে কথাটা বললাম, দুটোর মধ্যে কমন ফ্যাক্টর 1। এটাকে আমরা যদি কেটে দিই 1 আর 2, এটার সমান সমান আমরা 1 আর 1-এর 2ও লিখতে পারি, তাহলে কমন ফ্যাক্টর 1ই দাঁড়িয়ে গেল। তাহলে এরাও রেশনাল নাম্বার। তাহলে কি এরা 1 নয়? অবশ্যই 1, 1-এর 2 এবং 3-এর 6 এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ, এই ধরনের টার্মটা ইউজ করতে পারি। এবার একটা জিনিস মনে রাখতে হবে, মূলদ সংখ্যার ক্ষেত্রে p/q ফরম্যাটে লিখতে পারবো এবং অবশ্যই q not equal to 0 হতে হবে। কেন কি একটা জিনিস বলে দিই, যদি q 0 হয়, যে কোনো সংখ্যাকে, ধরো 3 নিচে 0, যে কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় সেটার মানটা হয়ে যায় অসীম, ইনফিনিটি।
তখন সে আর মূলদ দলে পড়ছে না। ঠিক আছে, আমি আর একটা কথা বলেছিলাম, অমূলদ বা ইরেশনাল কি না, যাদের পি বাই কিউ আকারে লেখা যায় না, অর্থাৎ যাদের এক্সাক্ট মান আমরা পাবো না। যেমন পাই আমরা 22-এর সাথে ধরে নিই, কিন্তু এক্সাক্ট 22-এর সাথে মান নয়, 1.838383 এই যে চলে যাচ্ছি, হ্যাঁ, 1.00100101 এই এরম চলে যাচ্ছি, হ্যাঁ, একটা নির্দিষ্ট মান পাচ্ছি না, ভগ্নাংশের আকারে লিখতে পাচ্ছি না, পি বাই কিউ ফরম্যাটে লিখতে পাচ্ছি না, বাদ দাও। এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা নিয়ে আমরা পরে কাজ করব। এবার আমরা নাম্বারগুলো মোটামুটিভাবে চিনলাম। এবার কিছু জিনিস জানবো, যেমন ধরো দুটো অখণ্ড সংখ্যার যোগফল কি সর্বদা অখণ্ড সংখ্যা হবে? দুটো অখণ্ড, মানে এটা ইন জেনারেল কেস, দুটো অখণ্ড সংখ্যার যোগফল কি সর্বদা দুটো অখণ্ড সংখ্যা হবে? অবশ্যই। করে দেখো, 0 ধরে নাও, 0 + 1 1, 100 + 0 0, 100, 0 + 0 0, সবাই কিন্তু হোল নাম্বার অখণ্ড সংখ্যা হচ্ছে। দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা কি স্বাভাবিক হবে? করে দেখি, 1 + 1 2, 100 + 1 101, 1 + 3 4, সবাই স্বাভাবিক সংখ্যা হচ্ছে। একটা অখণ্ড আর একটা স্বাভাবিক সংখ্যা যোগফল, তাহলে অখণ্ড 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 সংখ্যা হচ্ছে, দুটো স্বাভাবিক সংখ্যা যোগফল স্বাভাবিক সংখ্যা হচ্ছে। এবার একটা অখণ্ড সংখ্যা আর একটা স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি তাহলে কি হবে? 0 অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে? 1 থেকে, কি হচ্ছে? 1, স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে, হচ্ছে 1 + 1 হচ্ছে কত? 2, অখণ্ডও হয়ে যাচ্ছে, স্বাভাবিকও হয়ে যাচ্ছে। কিন্তু অখণ্ডর সঙ্গে স্বাভাবিক সংখ্যা যোগ করলে 0 তো আসবে না, কারণ অখণ্ড 0, স্বাভাবিক সংখ্যা 0-এর মধ্যে পড়ছে না, তাহলে 0-এর সঙ্গে 1 বা যাও কিছু যোগ করতে হবে, তাহলে সে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে অখণ্ড অখণ্ড যোগ করলে অখণ্ড সংখ্যা আসছে, স্বাভাবিক সংখ্যা যোগ করলে স্বাভাবিক সংখ্যা আসছে, অখণ্ড স্বাভাবিক যোগ করলে স্বাভাবিক সংখ্যা আসছে। এবার গুণে যদি আমরা অখণ্ড আর স্বাভাবিক, অখণ্ড অখণ্ড গুণ করি, প্রথম অখণ্ড অখণ্ড গুণ করি, কি হবে? 0 × 1 0 অখণ্ড, 1 × 1 1 অখণ্ড, স্বাভাবিক স্বাভাবিক যোগ গুণ করি, কি হচ্ছে? 1 × 1 স্বাভাবিক, 2 × 2 স্বাভাবিক, 2 × 1 স্বাভাবিক হচ্ছে। অখণ্ড আর স্বাভাবিক সংখ্যা গুণ করব, অখণ্ড স্বাভাবিক সংখ্যা গুণ করব, কি হচ্ছে? খুব তাড়াতাড়ি, কি হচ্ছে? 0 × 1 0, 1 × 2 2, তাহলে অখণ্ড আর স্বাভাবিক সংখ্যা যোগ করলে তারা অবশ্যই অখণ্ড সংখ্যা, অবশ্যই অখণ্ড সংখ্যা হবেই। স্বাভাবিক সংখ্যা হতেও পারে, নাও হতে পারে, কারণ 0 হয়ে গেলে সেটা স্বাভাবিক সংখ্যা হবে না, কিন্তু অখণ্ড সংখ্যা অবশ্যই হবে। এবার পয়েন্ট টু বি নোটেড, যদি দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগ করি, 3 2 বিয়োগ করলাম, হয়ে গেল 1, খুব সুন্দর, ভালো কথা, স্বাভাবিক সংখ্যা। 2 থেকে 3 বিয়োগ করলাম, কি হয়ে গেল? -1। এবং একটা কথা বলে দিই, দুটো সংখ্যার সাইন বা চিহ্ন যদি একই হয়, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, দুটোই প্লাস বা দুটোই মাইনাস, দুটো ক্ষেত্রেই
যোগ বা বিয়োগ যাই করি, আলটিমেট প্লাস মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাওয়ার পর প্লাস মাইনাস যে চিহ্নগুলো আসছে আর কি, দুটোই যদি মাইনাস হয় সর্বদা যোগ হবে, দুটোই যদি বিপরীত চিহ্ন হয় প্লাস আর মাইনাস সর্বদা বিয়োগ হবে। তার মধ্যে যোগই করি আর বিয়োগই করি। যে যে কথা বললাম ছোট্ট করে একটা দেখিয়ে দিই। যদি ধরো -3 থেকে বিয়োগ করতে দেওয়া হয়েছে 2কে, +2 আর কি, হ্যাঁ, তাহলে এটা কি হবে -3 মাইনাসে প্লাসে -2, তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে -5। দেখো দুটোই মাইনাস আছে বলে যোগ করলাম, বিয়োগ করতে দিল যাই হোক আর কি। আবার আমি 3 থেকে 2 বিয়োগ করছি, হ্যাঁ, তাহলে কি হবে 1 হলো, বিয়োগ করছি ঠিক ভালো কথা। আবার 3 থেকে -3 থেকে আমি যোগ করছি +2, তাহলে -3 প্লাসে প্লাসে +2। দেখ যোগ করলেও কি হচ্ছে না -1 হচ্ছে, বিয়োগ করলাম, আর আলটিমেটলি সংখ্যা দুটোর মধ্যে মানে চিহ্ন বাদ দিয়ে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করলাম, এটাও বলতে চাইছি আর কি। তো যাই হোক, তাহলে -1 হয়ে গেল। যে প্রসঙ্গে ফিরে আসি, তাহলে এ হয়ে গেল পূর্ণ সংখ্যা, কিন্তু নট স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু, সে কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার মূলত সংখ্যা। মূলত সংখ্যা আমরা বললাম কে না, যাকে a/b বা p/q আকারে বা ভগ্নাংশ আকারে, মানে একটা কিছুর বাই একটা কিছু দিয়ে প্রকাশ করা যায়, 3/1 বা 1/3, এটা হচ্ছে মূলত সংখ্যা, যারা ভগ্নাংশ আকারে বা p/q ফরম্যাটে প্রকাশ করা যায়। তাই এখন প্রশ্ন হচ্ছে, সকল পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা? সকল পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা? পূর্ণ সংখ্যা কারা? -1, 0, +1, এদিকে মাইনাসে যা খুশি লিখতে হবে, প্লাসে যা খুশি লিখতে হবে, এরাই সবাই পূর্ণ সংখ্যা। তাহলে আমি -1কে 1/1 লিখতে পারি, 0কে /1 লিখতে পারি, 1কে /1 লিখতে পারি, এরা সবাই মূলত সংখ্যা। ঠিক, তাহলে সকল পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা। সকল মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা? দেখা যাক, 3/1 3 লিখতে পারি, তাহলে মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে। 1/3 একে কি আমরা 3 লিখতে পারি? 1/2 1/3 এরা কে? এরা ভগ্নাংশ, কোন একটা পূর্ণ সংখ্যার ভগ্ন অংশ। এরা তো পূর্ণ সংখ্যা নয়। তাহলে সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা, এখান থেকে প্রমাণ পেলাম, কিন্তু সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। খুব ক্লিয়ার হলো বিষয়টা। এবার এটা কি বলা হয়? নাম্বার লাইন। নাম্বার লাইন অসংখ্য যাচ্ছে, এদিকে এদিকে অসংখ্য যাচ্ছে। এখানে আমরা পূর্ণ সংখ্যাকে বসাতে পারি, 0কে বসিয়েছি, 1কে বসিয়েছি, 2কে বসিয়েছি, -1কে বসিয়েছি, -2কে বসিয়েছি, এরকম যত পূর্ণ সংখ্যা আসছে তাদের বসাতে পারি। অখণ্ড সংখ্যাকে বসাতে পারি, হ্যাঁ, 0কে বসিয়েছি, 1কে বসিয়েছি, 2কে বসিয়েছি, 3কে বসিয়েছি। স্বাভাবিক সংখ্যাকে বসাতে পারি, হ্যাঁ, 1কে বসিয়েছি, 2কে বসিয়েছি, 3কে বসিয়েছি, 4কে বসিয়েছি। মূলত সংখ্যাকে বসাতে পারি, হ্যাঁ না পারি তো। 1, 2, ঠিক মাঝখানটা কি 1-এর 2 অর্ধেক, সরি 1 পূর্ণ 1-এর 2 হবে, এটা 0 আর 1-এর মাঝখানে হবে 1-এর 2, এটা 1 গোটা তারপরে হাফ এখানে গেছে আর কি, 3-এর 2। তাহলে তাদেরকেও আমরা সংখ্যা রেখায় বসাতে পারছি। এবার প্রশ্ন হচ্ছে, দুটো পূর্ণ সংখ্যা বা দুটো অখণ্ড সংখ্যার মধ্যে কতগুলো মূলত সংখ্যা বসাতে পারি? দেখি, আমি যদি একে
জিরো থেকে একের মধ্যে 10টা ভাগ করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে এইটাকে এর মান কি হবে? 1-এর 10, ঠিক তো? 10টা ভাগ করেছি মানে 10 ভাগের 1 ভাগ, 2-এর 10, 3-এর 10, এইভাবে। যদি আমরা 100টা ভাগ করি তাহলে এখানে আমরা 10টা লিখতে পারছি, মূলত সংখ্যা 100টা ভাগ করলে 100টা লিখতে পারবো। 1000টা যদি ভাগ করতে পারি, মাইক্রোস্কোপ ভাগ করি, লাখটা ভাগ করি, করি না কেন, লিখতে পারি। তাহলে আমরা দুটো পূর্ণ সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা বসাতে পারবো। এর বসানোর নিয়মটা কিভাবে বসাবো, তো এটা আমাকে দিল, সেটা কিভাবে বসাবো বা কি বৃত্তান্ত, এ দেখো। এবার এইখানে একটা আমি জিনিস শেখাই, ফর্মুলা শেখাই আর কি, যে আমরা ধরে নিলাম দুটো পূর্ণ সংখ্যার মধ্যে 1 থেকে 2 এর মধ্যে বা 2 থেকে 3 এর মধ্যে n সংখ্যক, nটা কত জানি না, অসংখ্য n সংখ্যক আমরা মূলত সংখ্যা বসাতে পারি, যাদের অন্তরটা কি d। তাহলে d সমান কি হবে? y মাইনাস এক্স বাই n প্লাস 1। y এক্সটাকে 2, 1 বা 2, 3 যেই হোক, দুটো পূর্ণ সংখ্যা। তাহলে 2 থেকে 3 এর মধ্যে বা 1 থেকে 2 এর মধ্যে কটা বসাতে পারবো? ডি যদি অন্তর হয় তাহলে 2 মাইনাস 1 বাই এন এর মান যা খুশি বসাতে পারি আমরা। হ্যাঁ, এন এর মান ধরলাম 10, 10 প্লাস 1, তার মানে কি হচ্ছে 1 বাই 11। এক বাই 11টা অন্তর। তাহলে আমরা কটা বলতে পারি? 1 প্লাস 1 বাই 11, 11, 11 প্লাস 1, 12-র 11। বারোর 11 প্লাস 1 বাই 11, 11, 12, 1, 13-র 11। এইভাবে আমরা বসে যেতে পারি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? x মানে 1 প্লাস ডি, x প্লাস 2d, x প্লাস 3d, মানে এই ডিফারেন্সটা বসাচ্ছি। 1 প্লাস 1-এর 11, 1 প্লাস 2-এর 11, 1 প্লাস 3-এর 11, এটসেট্রা 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 এটসেট্রা। তাহলে কোনো একটা মূলত সংখ্যা দিল, যাই হোক, সে যাই হোক, 5-এর 35 বা 9-এর 35 বা 5-এর 7, 2-এর 3, তারা কোথায় বসবে, কিভাবে আমরা বলে দেব যে তারা কাদের মধ্যে বসবে? কোনখানটা এক্স্যাক্টলি তাও বলা যায়, কিন্তু কাদের মধ্যে বসবে সেটা আমরা বলতেই পারি, তাই না? তো প্রিলিমিনারি আমরা এদের মান দেখেই বলে দেবো। লব আর হট নিচে যে বড় থাকলে তারা সবাই 1-এর থেকে ছোট হয়, অর্থাৎ 1-এর থেকে ছোট মানে 0 থেকে 1-এর মধ্যে বসবে সবাই, 1-এর থেকে ছোট 0 থেকে 1-এর মধ্যে বসবে সবাই। হ্যাঁ, আবার যদি ধরো 1-এর থেকে বড়, ধরো আমরা লিখতে পারি 7-এর 3, তাহলে এর মানটা কি হচ্ছে না 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2-এ প্লাস সামথিং কিছু একটা আসছে, তাহলে 2 থেকে 3-এর মাঝে এরা বসবে। ঠিক আছে, এরকমভাবে আমরা বলে দেবো। হ্যাঁ, ধরো আমরা লিখতে পারি 7/7, তো সেক্ষেত্রে কি 10 প্লাস সামথিং আসছে 7-এর, এটা মানে 7কে 71 7 দিয়ে ভাগ করলে 10 প্লাস সামথিং আসছে, কারণ 10-এর পরে 10 থেকে 11-র মধ্যে কোথাও। আমরা এবার দেখে নিতে পারি 3-এর 5 ও 4-এর 5-এর মধ্যে 5টা মূলত সংখ্যা লিখতে বলছে। তার আমরা এখানে সূত্র দেখেছি, এখানে কি সমান ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তাহলে এখানে আমরা ওয়াই মাইনাস এক্স করে নিতে পারি 4-এর 5 মাইনাস 3-এর 5, হ্যাঁ, বাই 5 প্লাস 1, হ্যাঁ, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1, এন প্লাস 1। হ্যাঁ, তাহলে এনটাকে 5টা আমরা ধরছি 5টা মূলত সংখ্যা। কটা মূলত সংখ্যা বলেছি আমরা? হাজার লাখ বলতে পারি, সেটা 5টা বলেছি আমরা। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে 5, 4 মাইনাস 3, 6,
তাহলে 1/5/6, তাহলে কী দাঁড়াচ্ছে 1/30। তাহলে এইটা হচ্ছে অন্তর ডি, এটা হচ্ছে অন্তর ডি। তাহলে আমরা সংখ্যাগুলো কী পাবো না 3/5 প্লাস 1/30, 3/5 প্লাস 2/30 কী হচ্ছে না এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এইভাবে। আর কিভাবে আমরা বের করবো না আমরা দেখব একের বড় না একের ছোট, হ্যাঁ একের বড় না একের ছোট, সেইভাবে আমরা কোথায় পড়ছে দেখে নেবো। আমি বললাম একবার 7/3 2 প্লাস পড়ছে, হ্যাঁ 71 10 প্লাস পড়ছে, মানে 10-এর পরে পড়বে। এবং কোন জায়গাটা মানে এদের মধ্যে যদি মূলত সংখ্যা বের করতে দেয় তাহলেও আমরা সেটা পেয়ে যাচ্ছি। এবার পূর্ণ সংখ্যা বললেও একইভাবে করব। হ্যাঁ আমরা এবার প্রশ্নমালায় চলে আসি কিছুটা। হ্যাঁ মূলত সংখ্যা কাকে বলে লিখি, আমরা জানি 4টে মূলত সংখ্যা লিখি, তাও জানি 0 কি মূলত সংখ্যা, হ্যাঁ না অবশ্যই 0/1 লিখতে পারি, হয়ে গেল। হ্যাঁ নিচের মূলত সংখ্যাগুলো সংখ্যাটাকে স্থাপন করলাম, 7কে করলাম, -4কে করলাম, এরা কি মূলত সংখ্যা, এখানে বলছে মূলত সংখ্যা, অবশ্যই মূলত সংখ্যা, কারণ 7 = 7-1 আমরা 7/1 আমরা লিখতে পারি, আমরা বলেছি। হ্যাঁ পারি তো, আমরা বলেছি 7কে আমরা 7/1 লিখতে পারি, মূলত সংখ্যা হয়ে যাচ্ছে। -4কে আমরা -4/1 লিখতে পারি, মূলত সংখ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ 3/5 তো অবশ্যই মূলত সংখ্যা, 9/2। এবার 3/5কে আমরা সংখ্যার আগে কোথায় স্থাপন করব, 3/5কে 1-এর থেকে ছোট, অবশ্যই নিচেটা বড়, হ্যাঁ 1-এর থেকে ছোট, তাহলে 0 থেকে 1-এর মধ্যে পড়বে। 2/9 কে পড়ছে, 2/9 দেখো আমি যদি এইভাবে করে নিই 2/9কে, আমরা যদি খুব সহজভাবে দেখো, কোনো শক্ত কোনো জটিলতা আনবে না, 4 2 8, 1 4 গোটা সংখ্যা পড়ছে, তারপরে অর্ধেকটা পড়ছে, তাহলে 4 আর 5-এর মধ্যেখানে পড়বে, 4 আর 5-এর মধ্যেখানে পড়বে। তেমনিভাবে 9-2 1 0 আর 1-এর মধ্যেখানে পড়বে, 5-এর 11 2 আর 3-এর মধ্যেখানে পড়বে, কারণ 5 2 10, হ্যাঁ -4-এর 13, 4 3-এ 12, তাহলে কী হবে 3 আর 4-এর -3 আর 4-এর মধ্যে পড়ে যাবে, -3 আর 4-এর মধ্যে পড়ে যাবে। এই সংখ্যা রেখা এইখানে যদি 0 হয়, এটা -1, এটা -2, এটা -3, এটা -4, তাহলে -13 -13 14 -13 4 এরম জায়গায় কত পড়বে আমরা তবু একবার দেখে নিই। হ্যাঁ 4 13, 4 3-এ 12, 1-এর 4, তাহলে 3 আর 4-এর মধ্যে 3 আর 4-এর মধ্যে 4/1 3 আর 4-এর মধ্যে 4/1, 3 আর 4-এর মধ্যে 1 2 3 4, তাহলে আমরা কোথায় পড়বো 1-এর 4, এইখানে পড়লো -13 4 হলো, ক্লিয়ার হলো। এবার নিচে প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসি। নিচে প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে 4 5 1 2 মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। লিখি ও বসাই প্লেন ব্যাপার, কোনো ব্যাপার নেই আলাদা করে। 4 আর 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। ভালো প্রশ্ন। 4 আর 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি। 4 আর 5, 4 আর 5-এর মধ্যে 4 + 1-এর 2, হ্যাঁ 4 + 1-এর 3, এইভাবে করতেই পারি, কারণ 1-এর 2 4 আর 5-এর মধ্যেই পড়বে, 4-এর সঙ্গে 1-এর 2 যোগ করলে 4 আর 5-এর মধ্যেই পড়বে, 1-এর 3 যোগ করলে বা 1-এর 4 যোগ করলে, হ্যাঁ যাই করি এগুলো করতে পারি, যত কিছু উত্তর সম্ভব 3টে আছে। আবার আমরা সেই ফর্মুলা y - x/n + 1 এটাও করতে পারি। y - x মানে কি 5 - 4, হ্যাঁ আর 3টে করতে হলে 3 + 1, তার মানে 1-এর 4, 4 + 1-এর 4, 4 + 2-এর 4 মানে 1-এর 2, এটাও করতে পারি, যা খুশি। 1 আর 2-এর মধ্যে 6টি মূলত সংখ্যা একইভাবে। আর 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখো। 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখো। খুব ভালো কথা। আমরা y - x করি, 1-এর 4 - 1-এর 5 বাই 3টে মূলত সংখ্যা 3 + 1, হ্যাঁ তাহলে কি হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে 20, 5 - 4/4 মানে হচ্ছে 1-এর 20/4 মানে হচ্ছে 1-এর 80। তাহলে x + d 1-এর 4 + 1-এর 80
21 80, 1 4 প্লাস 2 80, 40, এইভাবে করতে পারি। ঠিক আছে, এবার বাস্তবটি সত্য হলে টি, মিথ্যা হলে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে কি পূর্ণ সংখ্যা আসে? আমরা দেখেছি কি +1 -1 0 পূর্ণ সংখ্যা, বিয়োগ করলে কি হয়? অবশ্যই পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে দুটো অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু অখণ্ড বা স্বাভাবিক সংখ্যা নাও আসতে পারে, সেটা পূর্ণ সংখ্যা আসতে পারে। তাহলে এটা ট্রু। দুটো পূর্ণ সংখ্যার ভাগ করে কি পূর্ণ সংখ্যা পায়? কি হতে পারে? সংখ্যা পায়। তাহলে আমরা মূলদ সংখ্যা বলার সময় একটা জিনিস বলেছিলাম যে অবশ্যই সংখ্যাটাকে p/q ফরম্যাটে লেখা যাবে, যেখানে q নট ইজিক্যাল টু 0 হতে হবে। তাহলে q কখনোই 0 হতে পারে না, কিন্তু 0ও তো একটা পূর্ণ সংখ্যা। তাহলে যদি দুটো পূর্ণ সংখ্যা আমরা ভাগ করি, অর্থাৎ p/q ফরম্যাটে মানে কি, মানে একটা পূর্ণ সংখ্যা কার একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করছি, এই ফরম্যাটে পেলেই তবেই আমরা মূলদ সংখ্যা হব। মূলদ সংখ্যা হবে এবং যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা হবে। কিন্তু আবার আমরা বলেছিলাম যে সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যার ভগ্নাংশও হতে পারে। তাহলে আমরা কি পেতে পারি? যখন আমরা ভাগ করছি একটা পূর্ণ সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে, 3কে 1 দিয়ে ভাগ করলাম, সে কি পেল? পূর্ণ সংখ্যায় পেলাম। পূর্ণ সংখ্যাও পেতে পারি। 3কে 2 দিয়ে ভাগ করছি, কি পেলাম? ভগ্নাংশ পেলাম, একটা পূর্ণ সংখ্যা পেলাম না। আবার 3কে 0 দিয়ে ভাগ করছি, একটা অসীম সংখ্যা পেলাম। তাহলে এই যুক্তিটি ফলস। আর লাস্ট অঙ্ক কি? দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, ভাজক 0 নয়, করলে কি সংখ্যা পাবো? একটু আগে আমরা যেটা আলোচনা করলাম খানিকটা, যে দুটো মূলদ সংখ্যার যোগ করলে আমরা মূলদ সংখ্যা পাবো, বিয়োগ করলে মূলদ সংখ্যা পাবো, গুণ বা ভাগ এখানে 0 নয় যেহেতু বলেছে, যাই করি সর্বদা মূলদ সংখ্যাই পাবো। তাহলে এখনকার মতো এই চ্যাপ্টারটা শেষ হলো। যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করবে, আর অবশ্যই প্রয়োজন মনে করলে সঙ্গে থাকবে, শেয়ার করবে, আবারও দেখাবে। হ্যালো স্টুডেন্ট, এবার ক্লাস 7-এর প্রথম চ্যাপ্টার অনুপাত বা রেশিও নিয়ে একটু আড্ডা দেওয়া যায়। অনুপাত কি জিনিস? হাউ মাচ ওয়ান থিংস দেয়ার ইজ কম্পেয়ার্ড টু অ্যানাদার। How much one thinks compared to another. শক্ত করে ভাবার কিচ্ছু নেই, মানে একটা অপরটা তুলনায় কতটা, সেটা কি না হাউ মেনি টাইমস, অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিলেশন, মানে একটা অপরের মুদ্রা কথায় কত গুণ বা কত ভাগ। তোমাদের যেমন পাঠ্যপুস্তকে আছে যে একটা স্কেল দিয়ে একটা বেঞ্চি মাপছি, তা দেখা যাচ্ছে যে স্কেলটার 20 গুণ বেঞ্চিটা, বা বেঞ্চিটার 20 ভাগ স্কেলটা। এ দেখো দুটো জিনিস দেখো, আমি একটা পেন্সিল নিয়েছি, হ্যাঁ দেখো আমি একটা পেন্সিল নিয়েছি আর একটা পেনের টুকরো, প্রায় অর্ধেকে ধরে নিচ্ছি। অর্থাৎ পেন্সিলটা যদি 1 হয়, টুকরোটা অর্ধেক, মানে 1/2। তাহলে দুটোর মধ্যে রিলেশন কি? এ 1 হলে এ অর্ধেক, 1/2। অথবা এই যদি টুকরোটাকে যদি আমি 1 ধরি, তাহলে পেন্সিলটা হচ্ছে 2, অর্থাৎ এটা 1 হলে এর 2 গুণ 2। তাহলে
এটা এক ধরলে এর অর্ধেক, অর্ধেক দেখো, এই যে এটা এবং এটার মধ্যে তুলনা, এটাই হচ্ছে অনুপাত বা রেশিও। এটা এই পেন্সিলটা এই পেনের টুকরোটার কত গুণ না দুগুণ, এই পেনের টুকরোটা পেন্সিলটার কত গুণ না অর্ধেক, 1/2 গুণ। তাহলে অর্ধেক বা দ্বিগুণ। এই অনুপাতটাকে আমরা কোলন চিহ্ন দিয়ে ইংরেজিতে ইস্টু বলি, এইভাবে লিখি, তাহলে 1:1/2 বা 1:2। এবার দেখি যে আমরা যখন বলছি যে পেন্সিলটা পেনের সঙ্গে অনুপাত করছি, তাহলে কি লিখব? যাকে আগে লিখবো তার পরিমাপটাকে আগে লিখব, অর্থাৎ যদি আমি পেন্সিল লিখি পেন্সিলের পরিমাণটাকে আগে লিখব, পেনের টুকরোটার পরিমাণটাকে পরে লিখব। সিম্পল। এখন পেন্সিলটাকে যদি 1 ধরি, তাহলে পেনের টুকরোটা হচ্ছে 1/2। আবার পেনের টুকরোটাকে যদি 1 ধরি, তাহলে পেন্সিলটা হচ্ছে 2। তাহলে একবার হচ্ছে পেন্সিল ইস্টু দৈর্ঘ্য, আমি পেন্সিল ধরে নিচ্ছি, পেন সমান একবার লিখছি 1:1/2, আবার পরক্ষণেই লিখছি 2:1। তাহলে কি এরা কি 1? তাহলে এই প্রসঙ্গে আমরা একটা জিনিস শিখে নিই। দেখো, একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দুটো পদকেই, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, এই যে অনুপাত গঠন হলো, অনুপাতের এই প্রথম পদটাকে, এটাকে বলা হয় পূর্বপদ, আর এইটাকে বলা হয় উত্তরপদ। আরো একটা কথা বলে দিই, যদি পূর্বপদ উত্তরপদের থেকে বড় হয় এক্ষেত্রে তাহলে এটা গুরু অনুপাত, আর যদি পূর্বপদ অর্থাৎ প্রথম পদটা যদি দ্বিতীয় পদের থেকে ছোট হয় সেটা হচ্ছে লঘু অনুপাত, আর যদি দুটোই সমান হয় সাম্য অনুপাত, নট সমানুপাত কিন্তু সাম্য অনুপাত। তাহলে দুটো পদ নিয়েই হচ্ছে অনুপাত গঠিত হচ্ছে। প্রথম পদটা অর্থাৎ পূর্বপদটা যদি পরের পদটার থেকে বড় হয় তাহলে গুরু অনুপাত, প্রথম পদটা যদি পরের পদের থেকে ছোট হয় তাহলে লঘু অনুপাত, আর দুটো পদ যদি সমান হয় তাহলে সাম্য অনুপাত। হয়েছে? তাহলে প্রসঙ্গে চলে আসি। তাহলে 1 আর 2, 1/2 আর 1, এই দুটো অনুপাত পাচ্ছি, এরা কি সমান? এখন দেখো, এই যে পেন্সিল এবং পেনের অনুপাত 1:1/2, এর পূর্বপদ এবং উত্তরপদ যদি প্রত্যেককে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়ায়? 2 × 2 আর 1/2 গুণিত 2 মানে হচ্ছে 1 হলো। আবার এইটাকে 2:1কে যদি আমি দুটো পদকেই পূর্বপদ এবং উত্তরপদকে 2 দ্বারা ভাগ করি, তাহলে কি দাঁড়াবে? 2/2 মানে 1, আর 1/2 মানে 1/2, অর্থাৎ 1:1/2। তাহলে আমরা কি পেলাম? যে কোনো অনুপাদের পূর্বপদ এবং উত্তরপদকে শূন্য ছাড়া, আবারও বলি শূন্য ছাড়া, শূন্য দিয়ে যদি কাউকে আমি গুণ করি তাহলে সেটা শূন্য হয়ে যাবে, শূন্য দিয়ে ভাগ করলে অপরিসীম হয়ে যাবে। অতএব শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মান অপরিবর্তিত থাকে। যে কোনো অনুপাতের, আবারও বলি, পূর্বপদ এবং উত্তরপদকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে, একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করব, তাহলে অনুপাতের মান অপরিবর্তিত থাকবে। এবার আমরা অনুপাত বিভিন্ন রকম পেতে পারি। একটার কত গুণ বা কত ভাগ, একটা মিশ্রণ হচ্ছে, সে মিশ্রণটা যা হতে পারে, শরবত হতে পারে বা বালি সিমেন্টের মিশ্রণ হতে পারে, কতটা পরিমাণ জল কতটা পরিমাণ কোয়াশ দিচ্ছি তাদের অনুপাত, কত পরিমাণ বালি বা কতটা পরিমাণ সিমেন্ট দিচ্ছি তাদের অনুপাত হতে পারে, বা দুজনকার বয়স, একজনকার বয়স 50 বছর, 125 বছর, তাদের বয়সের অনুপাত কত হতে পারে। এরকম যে কোনো তুলনা করতে পারি একটা জিনিসের। প্রথমে আমি বলেছি হাউ মাচ ওয়ান থিংস কম্পেয়ার্ড অ্যানাদার, থিংসটা কি, হাউ মেনি টাইমস, কোয়ান্টিটিভ রিলেশন একটা, মানে একটার কত গুণ বা কত ভাগ, সেটাই অনুপাত। কোনো কমপ্লিকেশনের যাওয়ার দরকার নেই।
এখন দেখো আমরা একটা উদাহরণ নিয়ে নিই অঙ্কে, বুঝতে পারবো। দেখো একদম শেষের দিকে যাচ্ছি, 11টা বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে আমরা এই অনুপাতে দুটো তিনটে জিনিসের মধ্যে তুলনাও করতে পারবো। কিভাবে করব সেটা শিখবো, কিন্তু তুলনাটা করতে পারি। আর তুলনাটা হবে মানে কম্পেয়ারটা হবে কোয়ান্টিটিস টু বি কম্পেয়ার্ড মাস্ট বি ইন দ্য সেম ইউনিট। অর্থাৎ চাইল্ডের ওয়েটের সঙ্গে চাইল্ডের এজের কখনো কম্পেয়ার আমরা করতে পারবো না, ওয়েটের সঙ্গে এজে কম্পেয়ার করতে আমরা পারবো না। আবার চাইল্ডের সংখ্যা আর চাইল্ডের বয়স কম্পেয়ার করতে পারবো না। অর্থাৎ ওয়েটের সঙ্গে ওয়েট, এজের সঙ্গে এজ, সংখ্যার সঙ্গে সংখ্যা, এরকম সেম ইউনিটে থাকতে হবে। আর অবশ্যই অনুপাত হয়ে যাওয়ার পর, অনুপাত যেহেতু দুটো সংখ্যার, একটা সংখ্যার ইউনিট যা হলো তার সঙ্গে একটা সংখ্যার ইউনিট যা হলো সেটা বাই করছি, তার জন্য অনুপাত সর্বদা ইউনিটলেস হবে, ইউনিট থাকবে না। এখন দেখো বলছি সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন। তাহলে আমি প্রথমে কি বলেছি, অনুপাত মানে কি, এই 150 জন ধরলাম সপ্তম শ্রেণীতে স্টুডেন্ট, তার মধ্যে 90 জন, এই 90 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তাহলে অনুপাতটা কি হবে, মোট স্টুডেন্ট সংখ্যা এবং অংশগ্রহণ করার সংখ্যা, এদের অনুপাত কি হচ্ছে না, মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 150 আর অংশগ্রহণকারী স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 90। তাহলে অংশগ্রহণকারী স্টুডেন্টের সংখ্যা কত, 90, আর মোট স্টুডেন্টের সংখ্যা 150, যে কোনোভাবে লিখতে পারি। অর্থাৎ 150 জনের মধ্যে 90 জন। আবার ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে কি হচ্ছে, এই ষষ্ঠ শ্রেণী 140 জন টোটাল স্টুডেন্ট, তার মধ্যে 80 জন অংশগ্রহণ করেছে। তাহলে অংশগ্রহণকারী স্টুডেন্টের সংখ্যা এবং মোট স্টুডেন্টের সংখ্যার অনুপাত কত, 80:140। উল্টোভাবে বললে উল্টোভাবে লিখব। তাহলে এখানে কি অংশগ্রহণকারী আগে, অংশগ্রহণকারী আগে, মোট পরে 80। তাহলে 140 জনের মধ্যে 80 জন, এই দাঁড়ালো আমাদের। তাহলে আমরা আগে শিখেছি যে অনুপাতের দুটো পদকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করি একই মান অপরিত থাকবে, তাহলে আমরা এটা 10 দিয়ে প্রথমত ভাগ করছি। 10 দিয়ে ভাগ করলে কী হচ্ছে, 9/15। তারপর আবার তাকে 3 দিয়ে ভাগ করছি, কি দাঁড়াচ্ছে 3/5। একে আমরা 10 দিয়ে ভাগ করছি, কি দাঁড়াচ্ছে 8/14। তারপরে 2 দিয়ে ভাগ করছি আবার 4/7। তাহলে ষষ্ঠ শ্রেণীতে অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা এবং মোট ছাত্র বা ছাত্রীর সংখ্যা হচ্ছে, অনুপাত হচ্ছে কত, 4:7, এবং সপ্তম শ্রেণীর ক্ষেত্রে সেটা হচ্ছে 3:5। এবার আমার প্রশ্ন হচ্ছে, দেখি কোন শ্রেণীর প্রতিযোগী বেশি। তাহলে আমরা দেখো এখানে 3:5 মানে কি দাঁড়াচ্ছে, যে 5 জন যদি টোটাল ছাত্রছাত্রী থাকে তার মধ্যে 3 জন অংশগ্রহণ করেছে, আর এখানে 7 জন যদি টোটাল ছাত্রছাত্রী থাকে তাহলে 4 জন অংশগ্রহণ করেছে। সিম্পলি দেখো এখানে না অংশগ্রহণকারীর সংখ্যা কত, 2 জন, আর এখানে না অংশগ্রহণকারীর সংখ্যা 3 জন। হিসেব মতো অংশগ্রহণকারীর হারটা 7ই বেশি। কিন্তু এইভাবে না, আমরা যখন কংক্রিট ডিসিশানে আসবো তখন যদি আমরা দুটো শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 1 করে নিতে পারি, অর্থাৎ দুটোতেই যদি 100 জন বা 10 জন বা 5 জন যাই হোক, যদি সেটা করে নিতে পারি, 100 জনের মধ্যে একটা শ্রেণীতে 20 জন অংশগ্রহণ করেছে, একটা শ্রেণীতে 30 জন অংশগ্রহণ করেছে, তাহলে আমরা কনফিডেন্টলি বা কংক্রিটলি বা সঠিকভাবে বলতে পারবো
যে হ্যাঁ ওই শ্রেণীতেই অংশগ্রহণকারীর হার বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা যখন তুলনা করব দুটো, এটা 3-এর 5, 5 জনের মধ্যে 3 জন, এটা 4-এর 7, 7 জনের মধ্যে 4 জন, তাহলে তুলনা যখন করব তাহলে আমার কতজনের মধ্যে সেইটা এক করতে হবে। অর্থাৎ নিচের সংখ্যাটাকে, নিচের বা হরটাকে আমাদের দুটো ক্ষেত্রেই এক করে দিতে হবে 100 জনের মধ্যে বা 5 জনের মধ্যে। তাহলে আমরা কে পাচ্ছি 3-এর 5 আর 4-এর 7। তাহলে আমরা দুটোকেই যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে, আগে বলেছি একে যদি আমি দুটোকেই যদি 7 দিয়ে গুণ করি তাহলে আমার কি হচ্ছে 21-এর 35, আর একে দুটোকেই যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 20-র 35। অর্থাৎ দুটো ক্ষেত্রেই 35 জন হয়েছে। 35 জন 7-এর 35 জনের মধ্যে 21 জন অংশগ্রহণ করেছে, 6-এর ক্ষেত্রে 35 জনের মধ্যে 20 জন অংশগ্রহণ করেছে। তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে 7-এ অংশগ্রহণকারীর হার বেশি। এখন এই পর্যন্তই, ভিডিও প্রায় 50 মিনিট হয়ে গেল। অনুপাত নিয়ে আরও অনেক কথা হবে, আরও অনেক কথা বলার আছে, এবং অন্যান্য চ্যাপ্টার নিয়েও। যাই হোক, যে কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই জানিও কেমন লাগলো। ধন্যবাদ।